প্রিয় ক্যাডেট, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনার ভয়াল থাবা এখনো অব্যাহত রয়েছে। বিশ্ব ব্যবস্থা এখনো স্থবির। করোনার এমন দুঃসময়েও আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এজন্যই আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। আজকের বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। চলো প্রথমেই আমরা করোনা ভাইরাস সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো এবং করোনা ভাইরাস সম্পর্কে যে সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আশা করছি তোমরা তা অবশ্যই মেনে চলবে। চলো এখন আমরা আজকে পাঠদান বিষয়ের মূল আলোচনায় যাই। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমাস, প্রথম অংশ। এবার দেখব এই অধ্যায়ের শিখনফল, অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি শিখবে। সমাসের সংজ্ঞার্থ বলতে পারবে, সমাসের পরিভাষা সম্পর্কে বলতে পারবে, সমাস সহজেই মনে রাখার কৌশল শিখবে, দ্বন্দ্ব, দ্বিগু ও অবৈভাব সমাস সম্পর্কে বলতে পারবে। প্রথমেই আমরা সমাসের সংজ্ঞার্থ বা সমাস কাকে বলে সেই বিষয়টা শিখব। সমাসের সংজ্ঞার্থ জানবার আগে সমাস সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই। সমাস বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়।
সমাসে রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে। বাংলা ভাষায় খাঁটি বাংলা সমাসেরও দৃষ্টান্ত রয়েছে, সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না। নতুন নতুন শব্দ তৈরি ও বিচিত্র অর্থে শব্দ প্রয়োগের একটি বিশেষ রীতিই হচ্ছে সমাস। এবারে সমাসের সংজ্ঞার্থ। সমাস শব্দটি সম যোগ অস যোগ ও থেকে উৎপত্তি হয়েছে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। সমাস একটি প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় একাধিক পদ এক পদে পরিণত হয়। এই সংজ্ঞায়নের আরেকটু বিস্তারিত রূপ হচ্ছে, অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ বা পদ মিলে এক শব্দ হওয়ার প্রক্রিয়াকেই সমাস বলে। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে পদগুলো থাকবে, দুই অথবা ততোধিক যে পদগুলো থাকবে সেই পদগুলোর সাথে একটি অর্থের মিল থাকতে হবে। আমরা একটি উদাহরণ দেখি। যেমন মহানবী শব্দটিকে যে ব্যাসবাক্য নির্ণয় করলে, বিশ্লেষণ করলে যে শব্দখণ্ডগুলো পাওয়া যায়, শব্দখণ্ডে যে বিষয়গুলো পাওয়া যায়, পদগুলো পাওয়া যায়, মহান যে নবী, এখানে মহানবী সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে তার যে পদগুলো রয়েছে এই পদগুলোর সাথে অর্থের দিক থেকে মিল রয়েছে। আমরা একইভাবে দেখব পরাণপ্রিয়, এই শব্দটি যদি বিশ্লেষণ করি, পরাণের চেয়ে প্রিয়, পরাণপ্রিয় শব্দটির যে বিশ্লেষণটি, যে পদগুলো রয়েছে পদগুলোর মধ্যে একটি অর্থগত দিক থেকে মিল রয়েছে এবং অর্থগত যে বিশ্লেষণটি রয়েছে এটির যে পদগুলো রয়েছে আমরা এখন সংক্ষিপ্ত যে রূপটি করেছি, একটি রূপে করেছি, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সমাস। এবার আমরা ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে সমাসের সংজ্ঞার্থ দেখব। প্রথমেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বলছেন, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া একটি পদ করার নামই হচ্ছে সমাস। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সমাসের সংজ্ঞার্থে দুটি বিষয়কে জোর দিয়েছেন। একটি হচ্ছে অর্থ সঙ্গতি বিশিষ্ট যে পদগুলো রয়েছে এবং এই পদগুলো, অর্থ সঙ্গতি বিশিষ্ট পদগুলো বহু পদ অথবা দুই পদ থাকবে, এগুলোকে একটি জায়গায় বা একটি পদে পরিণত করতে হবে, এটি হচ্ছে সমাস। এবার মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর মতে আমরা সংজ্ঞার্থ দেখব সমাসের। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। আমরা এখানে আরেকটু বিস্তারিত করে বলা হয়েছে। অর্থ সম্বন্ধ আছে আমরা আগেই জেনেছি, এখানে এক বা একাধিক যে শব্দগুলো রয়েছে, পদগুলো রয়েছে, এই পদগুলোকে একসাথে এই একটি প্রক্রিয়ার মাধ্যমে একটি শব্দ গঠন করব, যেটাকে বলছে বড় শব্দ গঠন। এই গঠনের প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। এবারে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাসের সংজ্ঞার্থ দেখব। তিনি বলছেন, একাধিক শব্দ একত্র জুড়িয়া একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে। আগের মতোই সুনীতি কুমারও বলেছেন। এবারে আমরা দেখব উপরের সংজ্ঞাগুলোর পর্যবেক্ষণ করলে আমরা সমাসের যে বৈশিষ্ট্যগুলো পাই সেটা আমরা এক নজরে দেখব। প্রথমে দেখব যে প্রায় সব সংজ্ঞায়নেই একটি কথা বলা হচ্ছে যে একাধিক শব্দ বা পদ থাকবে এবং এই পদগুলোর সাথে পরস্পর অর্থ সম্পর্ক হবে এবং এই একাধিক শব্দ যে পরস্পর সম্পর্ক রয়েছে এগুলো একটি শব্দ গঠন করবে। অনেকে যেটা বলেছেন একটি বৃহৎ শব্দ গঠন করবে। এরপরে কি, এই শব্দগুলো নতুন নতুন শব্দ, অর্থবোধক শব্দ তৈরি হবে, যেটা আমরা দেখব সমাসের কাজই হচ্ছে নতুন নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা এবং ভাষায় প্রাঞ্জল রূপটি নিয়ে আসা। এবারে আমরা দেখব সমাসের শ্রেণী বিভাগ। ব্যাকরণিক বৈশিষ্ট্যের আলোকে সমাসকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। এক্ষেত্রে বলে রাখা দরকার, বিভিন্ন বৈকারণিক যারা আছেন তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টিকোণ থেকে সমাসকে ভাগ করেছেন। আমরা সর্বসম্মতিক্রমে যে বিষয়টি গ্রহণযোগ্য
যে শ্রেণীবিভাগ সেটি আমরা আলাপ করব। তো আমরা দেখব যে প্রধানত ৬ ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অবয়ভব সমাস এবং হচ্ছে বহুব্রীহি সমাস। এবারে সমাসের পরিভাষা, অর্থাৎ সমাসকে ভালোভাবে বুঝতে হলে এই সমাসের যে পরিভাষাগুলো আছে এগুলো জানার বিকল্প নেই। এগুলো জানলেই কেবল তোমাদের সমাসকে বোঝার এবং জানার ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। চলো আমরা তাহলে সমাসের পরিভাষাগুলো আগে জানি। প্রথমেই বেশ বাক্য। সমাসের কথা বললেই যে পরিভাষাটার কথা আসে সেটি হচ্ছে বেশ বাক্য। এর আরেকটি নাম রয়েছে বিগ্রহ বাক্য, অনেকে আবার সমাস বাক্যও বলে থাকে। তো আমরা দেখব যে এই বেশ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কাকে বলে। সংজ্ঞায়ন হচ্ছে কোনো সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে শব্দগুচ্ছ বা বাক্যখণ্ড বেরিয়ে আসে তার নাম বেশ বাক্য। এখানে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মনে রাখতে হবে সমাসবদ্ধ পদ। তুমি যে কোনো একটি সমাসবদ্ধ পদ নিবা এবং এটি কিভাবে গঠিত হয়েছে এই প্রশ্নটা তোমার মনে যদি জাগে তাহলে তোমাকে অবশ্যই ভেঙে বিশ্লেষণ করতে হবে। আর বিশ্লেষণ করার পরে একটি শব্দগুচ্ছ অথবা বাক্যখণ্ড বেরিয়ে আসবে এবং এই শব্দগুচ্ছ যে বাক্যখণ্ডটি থাকবে সেটির নামই হচ্ছে বেশ বাক্য। আমি একটা শব্দ নিয়েছি, সেই শব্দটাকে আমি বিশ্লেষণ করেছি। যেমন বীর যে পুরুষ, এই শব্দটি দেখি আমরা এখানে ঊর্ধ্বকমা দিয়ে একসাথে করেছি, একটি শব্দগুচ্ছ বা একটি বাক্যখণ্ডকে বুঝিয়েছি। শব্দগুচ্ছ বোঝাচ্ছে যে বীর যে পুরুষ। এই যে একটি শব্দকে আমি একটি সমাসবদ্ধ পদ নিয়েছি, এই পদটাকে আমি বিশ্লেষণ করেছি, যে অংশটি পাওয়া গেছে সেটিই হচ্ছে বেশ বাক্য। আশা করছি বিষয়টা বুঝেছো। এরপর আমরা দেখব সমসমান পদ। খুব সহজ করে মনে রাখো, বেশ বাক্যে যে পদগুলো থাকে বিশ্লেষণ করার পরে যে পদগুলো বের হয় এই পদগুলোকে আলাদা আলাদা করে ব্যবচ্ছেদ করলে, আলাদা আলাদা করে বিশ্লেষণ করলে, আলাদা আলাদা করে ভাগ করলে যে পদগুলো পাওয়া যায় তাকে প্রত্যেকটিকেই এক একটি সমসমান পদ বলে। তাহলে আমরা সংজ্ঞায়নটা দেখি। যেসব পদ দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেককে সমসমান পদ বলে। আমরা আগের উদাহরণটাই দেখি, এখানে ব্যবচ্ছেদ করলে হয় বীর, যে, পুরুষ। তাহলে এখানে আমরা তিনটে পদ পাচ্ছি, এই তিনটি পদ প্রত্যেকটিকেই হচ্ছে সমসমান পদ বলছি। এরপরে আমরা দেখব উপরে যে প্রক্রিয়াটা ছিল বেশ বাক্য এবং সমসমান পদ, এটি একটি মূল শব্দ থেকে এসেছে। এই মূল শব্দটাই হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ সমাস প্রক্রিয়ায় গঠিত পদটিকে বলে সমস্ত পদ। আমরা আগেই সমস্ত পদকে ধরেই বিশ্লেষণ করেছি। আমরা যদি আবার এদিক থেকে আসি যে বেশ বাক্য এবং সমসমান পদ এই প্রক্রিয়ায় যে মূল শব্দে আমরা পৌঁছাই সেটি হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ সেটি হচ্ছে বীর পুরুষ। এবার দেখব পূর্বপদ ও পরপদ বা উত্তরপদ। আমরা প্রথমে দেখব, এটি অনেকে ভুল করে থাকে, তোমাদের একটু বিষয় মনে রাখতে হবে। বেশ বাক্যেই পূর্বপদ প্রথম পদ আমরা নির্ণয় করব না, আমরা সমস্ত পদে যে শব্দগুলো রয়েছে, যে পদগুলো রয়েছে সেইগুলোতে আমরা নির্ণয় করব। অর্থাৎ সমস্ত পদের যে প্রথম অংশ বা প্রথম শব্দ থাকবে সেটিকে আমরা বলবো পূর্বপদ, অর্থাৎ এবং পরবর্তী অংশ বা শব্দকে আমরা বলবো পরপদ। অর্থাৎ দেখো এখানে আমরা দেখব এইখানে বীর পুরুষ যে শব্দটি রয়েছে, বীর পুরুষ দুটি শব্দ রয়েছে। বীর, তাহলে বীর এখানে কি? বীর হচ্ছে প্রথম হচ্ছে পূর্বপদ, পুরুষ হচ্ছে পরপদ বা উত্তরপদ। সেই কথা এখানে বলেছে যে বীর পুরুষ সমস্ত পদে বীর পূর্বপদ এবং পুরুষ পরপদ বা উত্তরপদ। আমি এবারও বলছি, আবারও বলি যে সমাসের পরিভাষা অত্যন্ত জরুরি বিষয় সমাস জানবার জন্য। আশা করছি তোমরা বেশ বাক্য, সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ ও পরপদ একটু আরো ভালো করে মনোযোগ দিয়ে এটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এরপরে দেখি, আমরা সমাস মূল পাঠে যাওয়ার আগে সহজে সমাস চেনার কিছু উপায় জেনে নেই, যাতে করে আমরা খুব সহজেই সমাস নির্ণয় করতে পারি এবং আমরা খুব সহজেই চিনতে পারি এটি কোন সমাস। প্রথমেই আমরা দেখব অর্থের প্রাধান্য বিচার। অর্থের প্রাধান্য বিচার করেও আমরা খুব সহজেই সমাস নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে এখন এই বিষয়গুলো দেখতে হবে। প্রথমে দেখব আমরা
উভয় পদের অর্থই প্রধান, অর্থাৎ দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে যে আমরা দেখি পূর্বপদ এবং পরপদ থাকে, এই পূর্বপদ এবং পরপদের অর্থ যদি প্রধান প্রাধান্য পায়, কখনো বিলুপ্ত না হয়, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে উদাহরণ দেখি একটা, মা ও বাবা, মা বাবা। এখানে মা ও বাবা, মা হচ্ছে পূর্বপদ এবং বাবা হচ্ছে পূর্বপদ। আমরা যদি এটাকে বেশ বাক্য নির্ণয় করি মা ও বাবা, তাহলে আমরা দেখব এই বেশ বাক্যের যে পদগুলো রয়েছে এবং আমরা সমস্ত পদে যে পদগুলো রয়েছে সেই পদগুলোতেই দুটি পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। একইভাবে দুধে হো ভাতে, দুধে ভাতে, এখানেও দুটি পদ প্রাধান্য পাচ্ছে। এবার আমরা দেখব পূর্ব পদের অর্থ প্রধান, এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমরা কোনো সমাসে যদি দেখি, খেয়াল করি যে পূর্বপদ যদি প্রাধান্য পায়, প্রধানের অর্থ যদি প্রধান হয়, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন আমরা এখানে দেখব হা ভাত, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। আচ্ছা, আকণ্ঠ এবং হা ভাত, আকণ্ঠতে আমরা এটা খুব বলি বা হা ভাতে বলি হা ভাত। হা হচ্ছে পূর্বপদ, ভাত হচ্ছে পরপদ। আকণ্ঠ, আ হচ্ছে পূর্বপদ, কণ্ঠ হচ্ছে পরপদ। তাহলে আমরা দেখব এই আ পূর্বপদ, তোমরা দেখো এটিরই বিশ্লেষণ রূপ হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আসলে আমরা এই পর্যন্তটাকেই প্রাধান্য দিচ্ছি, এখানে অভাবটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি। এই কারণেই আমরা পূর্বপদ হা হয়ে যাচ্ছে অভাব অর্থে এবং আ হয়েছে কণ্ঠ অর্থে। যেহেতু এই উপসর্গগুলো, অব্যয়গুলো যেহেতু আহ, আহ, পূর্বপদের অর্থ প্রাধান্য দিচ্ছে, সেজন্য এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা বলতে পারি পূর্বপদে অর্থ প্রাধান্য পেলে, প্রধান হলেই সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে দেখব পরপদের অর্থপ্রধান। পরপদের অর্থপ্রধান হচ্ছে তিনটি সমাস, একটি হচ্ছে তৎপুরুষ, একটি হচ্ছে কর্মধারয়, একটি হচ্ছে দ্বিগু সমাস। এই তিনটি সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। প্রথমে আমরা দেখব তপোবন। তপোবন একটি তৎপুরুষ সমাস। আমরা যখন বিশ্লেষণ করব কেন এটি তৎপুরুষ সমাস আমরা পরে বিশ্লেষণ করে দেখব। এর আগে শুধু এটুকু মনে রাখো, এই তপোবন শব্দটি তৎপুরুষ সমাস। এখানে দেখো তপ এবং বন দুটি পদ রয়েছে, একটি পূর্বপদ একটি পরপদ। এই বন যে পরপদটি রয়েছে, এই বনেরই একটি গুণ বলছি আমরা কি, বা একটি বৈশিষ্ট্য বলছি, যেখানে তপস্যা করা যায় এমন আর কি। তো বনটি হচ্ছে আসলে অর্থ প্রাধান্য দিচ্ছে। একইভাবে নীল আকাশ, নীল যোগ আকাশ, বা এখানে আকাশকে দেখি আকাশের একটি রং বা একটি গড়ন বা একটি বৈশিষ্ট্য বলছি নীল, তাহলে এটি হচ্ছে কর্মধারয় একটি সমাস। এখানে দেখো তাহলে পরপদটি প্রাধান্য বিস্তার করছে। এবং এরপরে দেখবো এটি হচ্ছে চৌরাস্তা, এটি দ্বিগু সমাস। রাস্তা, এই রাস্তাটি কেমন, এটি হচ্ছে চারটি রাস্তার সংযোগে সমাহারে হয়েছে, এর একটি দ্বিগু সমাস, অর্থাৎ পরপদের অর্থই এখানে প্রাধান্য বিস্তার করছে। এরপরে দেখব তৃতীয় বা অন্য পদ প্রধান বহুব্রী সমাস। আমরা এখানে যদি দেখি আগের মতোই গায়ে হলুদ, এখানে গায়ে হচ্ছে পূর্বপদ, হলুদ হচ্ছে পরপদ। এখানে দেখো যে গায়ে হলুদ বলার সঙ্গে সঙ্গেই তোমার মাথায় একটি ছবি ভেসে উঠবে। সেটি কি, গায়েও, গা বা শরীর বা হলুদ কোনোটাই তোমার চোখে ভাসবে না, ভাসবে কি একটি অনুষ্ঠানের কথা। তার মানে এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলো যে ছবি রয়েছে বা নিজস্ব অর্থ রয়েছে সেই অর্থগুলো প্রাধান্য দিচ্ছে না, তুমি গায়ে হলুদ বলার সাথে সাথে একটি অনুষ্ঠানকে মনে করছো, সেজন্যই এটি একটি বহুব্রীহি সমাস বা অন্য পদ প্রাধান্য দিচ্ছে। একইভাবে দশানন যার, দশানন এটি একটি অন্য অর্থ, দশ আনন এই সংখ্যা এবং যে আনন যার এটিকে না বুঝিয়ে অন্য একটু বোঝাচ্ছে, সেক্ষেত্রে অন্য পদ প্রাধান্য বা তৃতীয় পদ প্রাধান্য দিলেই এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এবার আমরা সহজে সমাস চেনার দ্বিতীয় উপায়টি দেখব। এটি খুবই চমৎকার এবং এটি খুব বেশি কাজে দেয় সমাস চেনার ক্ষেত্রে। আশা করছি তোমরা একটু লিখে রাখবে অথবা ভালো করে মনে রাখবে। যেমন ছন্দে ছন্দে আমরা দেখি, ও এবং আর মিলে হয় দ্বন্দ্ব, সমাহার দ্বিগু হলে নয় সেটা মন্দ। ও এবং আর মিলে হয় দ্বন্দ্ব, সমাহার দ্বিগু হলে নয় সেটা মন্দ। তাহলে আমরা দুইটা সময় শিখে ফেললাম, দ্বন্দ্ব এবং দ্বিগু। এভাবে আমরা দেখব
যে সেই, যে সে, যিনি তিনি কর্মধারয়, যার যাতে শেষে থাকলে তারে বহুব্রীহি কয়। অব্যয়ের পদ প্রাধান্য থাকলে অব্যয়ী ভাব মেলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ তাকে বলে। খুবই চমৎকার। আশা করছি তোমরা এগুলো মুখস্থ রাখবে অথবা মনে রাখবে অথবা লিখে রাখবে, যেন খুব সহজেই সমাস নির্ণয় করবার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করে, সাহায্য করে। এবারে আমরা দেখব তৃতীয় নিয়ম, বিভক্তি চেনে। আমরা সমাসের ক্ষেত্রে বহু জায়গায় তোমাদের এই বিভক্তিগুলো লাগবে। তৎপুরুষ সমাসে তো অবশ্যই লাগবে, অন্যান্য সমাসের ক্ষেত্রেও লাগবে। এইজন্যই তোমার বিভক্তি যেগুলো রয়েছে এবং আমাদের কাজে লাগে সেই বিষয়গুলো একটু মাথায় রাখবে। প্রথমেই প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি খুব বেশি কাজে লাগে না, দ্বিতীয় বিভক্তি থেকে লাগবে বেশি কাজে। দ্বিতীয় বিভক্তি কে, রে, এ। তৃতীয় বিভক্তি দ্বারা, দেয়া, কর্তৃক। চতুর্থ বিভক্তি হচ্ছে দ্বিতীয়ার মতো। পঞ্চমা বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তে। এগুলো খুব ভালো করে মনে রাখো, তোমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে এগুলো কাজে দেবে। এবার আমরা সমাস আলোচনায় যাব। আমরা দেখেছি সমাস ৬ প্রকার প্রধানত। তবে আমরা আজকে সমাস আলোচনায় প্রথম অংশে ৩টি সমাস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু এবং অবয়ভাব সমাস। চলো আমরা প্রথমে দ্বন্দ্ব সমাস নিয়ে আলাপ করি। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দটা শুনলেই সাধারণত আমরা যেই বিষয়টা মাথায় আসে চট করে সেটি হচ্ছে বিরোধ বা কলহ। কিন্তু এই দ্বন্দ্ব যখন আমরা বাংলা ব্যাকরণে ব্যবহার করি বা সমাসে ব্যবহার করি তখন তাকে আমরা বোঝাই জোড়া বা মিলন অর্থে। সংজ্ঞার্থ দেখি। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মাতা ও পিতা, মাতা পিতা। আমরা এগুলো অনেকবার দেখেছি, এই সংজ্ঞায়নটা অনেক ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দুটি বিষয় একটু দেখো, প্রত্যেকটি সমসমান পদের মানে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে আমরা জানি দ্বন্দ্ব সমাসে। যেমন মাতা ও পিতা, মাতা পিতা আমরা এই উদাহরণটা দেখেছি যে মাতা ও পিতা, এখানে মাতা মাতা এবং পিতা পূর্বপদ এবং পরপদ বিশ্লেষণ করেছি এবং একইভাবে রয়েছে এবং দুইটি প্রাধান্য বিস্তার করছে। এরপর দেখব দ্বন্দ্ব সমাসের গঠন। বিশেষ্য যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষণ, সর্বনাম যোগ সর্বনাম, ক্রিয়া যোগ ক্রিয়া, ক্রিয়া বিশেষণ যোগ ক্রিয়া বিশেষণ। এটি সাধারণত দ্বন্দ্ব সমাসের গঠন প্রক্রিয়া এভাবে গঠিত হয়ে থাকে। তবে একটি কথা মনে রাখা দরকার, একইভাবে কর্মধারয় সমাসও একইভাবে গঠিত হয়ে থাকে। তবে কর্মধারয়ের সঙ্গে দ্বন্দ্ব সমাসের পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, খুব ভালো করে মনে রাখতে হবে, শুনতে হবে। সাধারণত দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দুই একটি উদাহরণ ছাড়া হচ্ছে প্রকারভেদ ছাড়া প্রত্যেকটি সমাসে প্রায় প্রত্যেকটি সমাসে এই গঠনটি ঘটে। এই গঠনটি হচ্ছে গঠিত হয় দ্বন্দ্ব সমাস। এবং যে বিষয়টি মাথায় রাখতে হবে সাধারণত দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা খুব সহজ করে যদি বুঝি, কর্মধারয় সমাসের গঠনটাও প্রায় একই রকম। তবে যদি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এবং কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য যদি খুঁজতে যাই তাহলে আমরা দেখব দ্বন্দ্ব সমাসে দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তবে এক্ষেত্রে আমি বলে রাখছি যে সমাসের যে প্রকারভেদগুলো রয়েছে প্রায় ২টি প্রকারভেদ ছাড়া প্রায় সব প্রকারভেদেই আমরা দুটি ব্যক্তি ও বস্তুকে আলাদা করতে পারবো। চলো আমরা উদাহরণ দেখি। বিশেষ্য যোগ বিশেষ্যর ক্ষেত্রে আমরা দেখবি জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু। আমরা এই উদাহরণটাতে আমরা কয়েকটা বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে জন্ম ও মৃত্যু, এটি বিশেষ্য এবং বিশেষ্য, দুটোই বিশেষ্য। তাহলে বিশেষ্য যোগ বিশেষ্য গঠনটা পেয়েছি। আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে এখানে দ্বন্দ্ব সমাসে দুটি পদ প্রাধান্য বিস্তার করে, দুটি পদই প্রধান হয়। অর্থাৎ জন্ম এবং মৃত্যু দুটি পদই প্রাধান্য পাচ্ছে। এবং আরেকটা বিষয় বলেছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে, যে দুটি ভিন্ন বিষয়কে বোঝাবে। দেখো জন্ম এবং মৃত্যু দুটি ভিন্ন বিষয়। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারি তাহলে এই উদাহরণগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। জীবন ও মরণ, জীবন মরণ দুটি বিষয়কে বোঝাচ্ছে। নদ ও নদী, নদ নদী। বিশেষণ যোগ বিশেষণ, ভালো ও মন্দ, ভালো মন্দ। সহজ ও সরল, সহজ সরল। আসল ও নকল, আসল নকল। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি হচ্ছে বাদ দিয়েছি নদ ও নদী, এটি হচ্ছে প্রায় একই রকম জিনিস বোঝাচ্ছে।
সেক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি যে তুমি আগে দেখো দুটি পদ প্রাধান্য বিস্তার করছে কিনা। নদ ও নদী দুটি পদ প্রাধান্য বিস্তার করছে। আরেকটি বিষয়, আমরা বেশ বাক্যে ও এবং আর এর কথা বলেছিলাম, ও এবং আর আছে কিনা। ও আছে, তার মানে এবং বিশেষ্য প্লাস বিশেষ্য আছে কিনা। বিশেষ্য প্লাস বিশেষ্য আছে, বিশেষ্য যোগ বিশেষ্য আছে, তার মানে এতগুলো বিষয় দিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি যে এটি একটি দ্বন্দ্ব সমাস। এবার আমরা সর্বনাম দেখব। যে ও সে, যে সে, যার ও তার, যার তার, ক্রিয়া যোগ ক্রিয়া, চলা ও ফেরা, চলাফেরা, উঠা ও বসা, উঠা বসা, ক্রিয়া বিশেষণ যোগ ক্রিয়া বিশেষণ, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে। আমরা দেখব দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমরা সব প্রকারভেদগুলো আলাপ করলাম না, তোমরা বই থেকে দেখে নিবে। তবে যেই বিষয়টা পরীক্ষায় অনেকবার আসে এবং যেটা সাধারণত আমরা ভুল করে থাকি সেই বিষয়টা নিয়ে আলাপ করলাম। দ্বন্দ্ব সমাসের গুরুত্বপূর্ণ একটি প্রকারভেদ, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা দেখি সংজ্ঞায়ন আগে। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা এখানে দেখলাম যে সমসমান প্রত্যেকটি সমসমান পদের বিভক্তি লোপ পাবে না। আমরা বিভক্তি দেখেছি, যে বিভক্তি লোপ না পেয়ে থাকে সেটাকে আমরা বলছি অলুক দ্বন্দ্ব সমাস। আগের নিয়মগুলো প্রযোজ্য থাকবে সব ক্ষেত্রেই। যেমন দুধে ও ভাতে, দুধে ভাতে। তাহলে আমরা প্রথম থেকে দেখি দুটি পদই প্রাধান্য পাচ্ছে। ও এবং আর এর মধ্যে বেশ বাক্যে ও আছে এবং এখানে দেখব যে অলুক দ্বন্দ্ব কেন বলছি, এখানে দুধের সঙ্গে এ, ভাতের সঙ্গে এ যে বিভক্তি রয়েছে এই বিভক্তি আমরা দেখব সমস্ত পদে গিয়ে এই দুধে এবং ভাতে এই বিভক্তিটি রয়েছে। এই কারণেই এটি অলুক দ্বন্দ্বকে অলুক দ্বন্দ্ব সমাস বলছি। একইভাবে পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে, বনে ও বাজারে, বনে বাজারে, হাতে ও কলমে, হাতে কলমে, দেশে ও বিদেশে, দেশে বিদেশে, জলে ও স্থলে, জলে স্থলে। তোমাদের একটি কথা বলে রাখি, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে শব্দগুলো সমাসবদ্ধ শব্দই, একটু জিনিস মনে রাখো, সমাসবদ্ধ শব্দই হচ্ছে একসঙ্গে বসে। কিন্তু যদি কখনো আমরা একসঙ্গে না বসাই তাহলে মাঝখানে হাইফেন দিয়ে বসাবো। আমরা এখানে দেখব যে যে শব্দগুলো আমরা লিখেছি সবগুলোই হচ্ছে একসাথে না বসিয়ে আমরা হাইফেন হাইফেন দিয়ে বসিয়েছি। এটি গুরুত্বপূর্ণ বানানের নিয়ম, তবে একটু মনে রাখো। এবারে আমরা দেখব দ্বিগু সমাস। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। এখানে দুটি বিষয় আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসবে এবং সেই সংখ্যাবাচক শব্দটা পূর্বে বসে একটা সমাহার অর্থ দেবে এবং আর পরে দেখব কি পরপদের অর্থই প্রাধান্য পায়। আমরা আগেই দেখেছি অর্থের প্রাধান্য বিচারে দ্বিগু সমাস হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমরা দেখব গঠন দেখব। আমরা দ্বিগু সমাসটি কিভাবে গঠিত, ধরো একটি দ্বিগু সমাসে একটি সমস্ত পদ, এই সমস্ত পদটি কিভাবে গঠিত হয়। প্রথমে সংখ্যাবাচক শব্দ বসে, বিশ্লেষণ করলে তারপরে বিশেষ্য বসে, তারপরে সমাহার বসে এবং এভাবেই এই গঠন দিয়ে দ্বিগু সমাসটি গঠিত হয়। শর্ত, সমস্ত পদটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝাবে এবং পদটি বিশেষ্য হবে। শর্তটি খুব বেশি গুরুত্বপূর্ণ। সমস্ত পদটি যদি সমষ্টি বা সমাহার না বোঝায় থাকে এবং পদটি যদি বিশেষ্য না হয়, এটি দ্বিগু সমাস না হয় বহুব্রী সমাস হবে, সংখ্যাবাচক বহুব্রী সমাস হবে। তোমাদের আগেই বলে রাখলাম, বহুব্রী সমাসে আলোচনার আগে একটু জিনিস মনে রাখো, সমষ্টি পদ দ্বিগু সমাসে সমস্ত পদটি সমষ্টি বা সমাহার বোঝাবে এবং পদটি কি হবে, বিশেষ্য হবে। এই পদটি এখানে যেটি আছে এটি বিশেষ্য হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। শতাব্দী, শতাব্দী আমরা নিশ্চিন্ত ধরবো যে এটি একটি কোন পদ, বিশেষ্য পদ। এখন দেখো শত অব্দের সমাহার, শত সংখ্যাবাচক শব্দ তোমরা নিশ্চয়ই জানো। তারপর হচ্ছে একটি বিশেষ্য এবং সমাহার। আমরা এই যে এখানে গঠনটার কথা বলেছি সেই গঠনটা কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা নিঃসন্দেহে এটি বলতে পারি এটি একটি দ্বিগু সমাস। এবং সপ্তাহ, সপ্তাহের সমাহার। আমরা আরো কিছু উদাহরণ দেখি। সপ্তর্ষি, সপ্তঋষি সমাহার। তারপর হচ্ছে চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। পঞ্চভূত, পঞ্চভূতের সমাহার। ষড়ঋতু, ষট ঋতুর সমাহার বা ৬ ঋতুর সমাহার। নবরত্ন, নব বা ৯ রত্নের সমাহার।
সপ্তডিঙা, সপ্তডিঙা সমাহার, পশুরি বা পাশের সমাহার। তোমাদের আমি আগেই বলেছি এখানে একটু সাবধানতা অবলম্বনমূলক কিছু শব্দ ব্যবহার করেছি। দশানন, সেতার, চৌচালা। আচ্ছা, আমি চৌচালার কথা বলি। চার চাল। এখানে দেখো চার একটি সংখ্যা রয়েছে। সংখ্যাবাচক শব্দ থাকলেই সেটা কি দ্বিগু সমাস নয় সেই কথা বলার জন্য বলছি যে চৌচালা এখানে সংখ্যাবাচক শব্দ রয়েছে, কিন্তু এটি সংখ্যাবাচক শব্দ নয়, দ্বিগু সমাস নয়, এটি হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ আমরা চৌচালা শব্দটি বিশেষ্য নয়, এটি একটি সমস্ত পদ। আমি বলছিলাম যে সমস্ত পদটি হবে, যে সমাসবদ্ধ পদটি হবে, এটি হবে বিশেষ্য, কিন্তু এটি বিশেষ্য পদ নয়, এটি একটি বিশেষণ পদ। তাহলে নিশ্চয়ই এটি দ্বিগু সমাস নয়, এটিকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা যখন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে আলাপ করব তখন বিষয়টি আরো বিস্তারিত জানব। তবে একটু মনে রাখো যে সংখ্যাবাচক শব্দ থাকলেই যে সবসময় দ্বিগু হবে এমনটা নয়। সংখ্যাবাচক শব্দ থাকলে যদি সেটি সমাহার বোঝায় অথবা বিশেষ্য বোঝায় সমস্ত পদটি, তাহলেই সেটা দ্বিগু সমাস। এবারে আমরা দেখব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান। তাহলে দেখব যে নামের মধ্যেই তার একটি গুণ বা বৈশিষ্ট্য দিয়ে রাখছে যে অব্যয়ের ভাব প্রধান হবে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পূর্বপদে অব্যয় থাকবে, যে সমাসে পূর্বপদে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে, তাকে অব্যয়ীভাব সমাস বলবো। আমরা দেখব গঠন, দেখব আমরা যে পূর্বপদ অবশ্যই অব্যয় অথবা উপসর্গ হবে এবং পরপদটি বিশেষ্য হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা উপকূল একটি হচ্ছে অব্যয়ীভাব সমাস নিচ্ছি। উপকূলে আমরা জানি যে উপ এবং কুল দুটি পদ। উপ হচ্ছে পূর্বপদ, পরপদ হচ্ছে কুল। প্রতিদিন, প্রতি শব্দটা পূর্বপদ, দিন শব্দটি পরপদ। এখানে দেখব গঠন অনুযায়ী উপ হচ্ছে একটি উপসর্গ, কুল হচ্ছে বিশেষ্য। প্রতিদিন, প্রতি হচ্ছে উপসর্গ, দিন হচ্ছে পরপদ যেটি সেটি হচ্ছে বিশেষ্য। অতএব আমরা খুব সহজেই মনে রাখতে পারি অব্যয়ীভাব সমাসে যে সমস্ত পদটি রয়েছে, যদি অব্যয় অথবা উপসর্গ থাকে এবং পরে একটা বিশেষ্য পদ হয়, এটি নিঃসন্দেহে এটি অব্যয়ীভাব সমাস। আরেকটি বিষয় মনে রাখবার মতো বিষয়, সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাসে অব্যয়ের অর্থযোগে বেশ বাক্য গঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। অব্যয়ীভাব সমাসে অব্যয়ের অর্থযোগে বেশ বাক্য গঠিত হয়। তাহলে আমরা এখানে দেখি উপ কি? অব্যয় অথবা উপসর্গ, যাই বলি না কেন, এটি উপসর্গ বা অব্যয়। তাহলে এর বেশ বাক্য আমরা নির্ণয় করব। প্রতিদিন শব্দটি বেশ বাক্য নির্ণয় করব কাকে উপলক্ষ করে? প্রতীকে উপলক্ষ করে। এবং হচ্ছে কাকে অর্থযোগে, কার অর্থযোগে? এই যে উপসর্গটা রয়েছে তার অর্থযোগে। আমরা উদাহরণ দিয়ে এর বিষয়টি দেখব। এখানে দেখো উপকণ্ঠ, এই উপকণ্ঠ, এখানে উপ শব্দটি একটি উপসর্গ। তাহলে আমরা বলছিলাম যে উপকে উপলক্ষ করে বা অর্থযোগে আমরা বেশ বাক্য নির্ণয় করব। দেখো কণ্ঠের সমীপে, এই উপশব্দটি সামীপ্য বা নৈকট্য অর্থ দেয়। এই কারণে তাহলে আমরা এটাকেই যদি অর্থযোগে ব্যবহার করি তাহলে লিখলাম কি? বেশ বাক্য নির্ণয় কণ্ঠের সমীপে। একইভাবে উপকূল, এই শব্দটা উপটাকে সমীপ অর্থ দেয়, সামীপ্য অর্থ দেয়, সেজন্য আমরা তাকে অর্থযোগে আমরা বেশ বাক্য নির্ণয় করেছি কুলের সমীপে, তাহলে হচ্ছে উপকূল। একইভাবে আমরা প্রতিকে পৌনঃপুনিক অর্থ দেয়, এখানে দিন দিন, অনুক্ষণ, এখানে যে পৌনঃপুনিক অর্থ দেয় অনু, এই যে ক্ষণ, এই যে এভাবেই আমরা হচ্ছে বৈভব সমাস নির্ণয় করছি। এখানে দেখব উদ্বেল, এই উদ শব্দটা অতিক্রান্ত অর্থ দেয় এবং আমরা বলেছি যে এখানে যে উপসর্গটি থাকবে সেই উপসর্গটির অর্থযোগে আমরা সেটিকে বেশ বাক্য নির্ণয় করব। দেখো উদ শব্দটি অতিক্রান্ত অর্থে বেশ বাক্য গঠিত হয়েছে। একইভাবে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, শৃঙ্খল, উদ শব্দটি অতিক্রান্ত অর্থে ব্যবহার করছি, এই জন্য আমরা শৃঙ্খলাকে অতিক্রান্ত বলছি। তাহলে উপকণ্ঠ কণ্ঠের সমীপে, উপকূল কুলের সমীপে, প্রতিদিন দিন দিন, অনুক্ষণ ক্ষণে ক্ষণে, উদ্বেল বেলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত। প্রথমে যে অব্যয়গুলো রয়েছে তার অর্থযোগেই আমরা বেশ বাক্য নির্ণয় করছি। এছাড়াও বিভিন্ন ধরনের উপসর্গগুলো রয়েছে, এই উপসর্গগুলো বা অব্যয়গুলো রয়েছে, এই উপসর্গগুলো
অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে সাদৃশ্য, ক্ষুদ্র, পর্যন্ত, ঈষৎ, বিরোধ এবং অনেকগুলো রয়েছে। আমি এই কোডে দেখিয়েছি, তোমরা বইয়ে বিস্তারিত দেখবে। প্রভৃতি অর্থে অব্যয় ও উপসর্গ ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন একটু সামারি করি যে আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো আমরা এক নজরে দেখবার চেষ্টা করি। সমাসের সংজ্ঞার্থ। প্রথমে আমরা শিখেছি সমাস কাকে বলে, তার সংজ্ঞায়ন শিখেছি এবং সমাসের নানান দৃষ্টিভঙ্গি থেকে সমাসকে শ্রেণীবিভাগ করা যায়। আমরা ব্যাকরণিক দৃষ্টিভঙ্গি থেকে সমাসকে শ্রেণীবিভাগ করেছি। আমরা দেখেছি সমাস ৬ ভাগে বিভক্ত করা হয়েছে এবং সমাসের পরিভাষা আমরা বলেছি যে সমাস জানবার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সমাসের পরিভাষাগুলো জানা। তো আমরা এখানে যে পরিভাষাগুলো ব্যবহার করেছিলাম তো অবশ্যই মনে আছে। আমরা ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ এবং সমস্ত পদ নিয়ে আলাপ করেছি। এরপরে হচ্ছে সমাস মনে রাখার কৌশল আমি বলেছি। সমাস মনে রাখার কৌশলের ক্ষেত্রে আমরা বলেছি অর্থের বিচারে ছন্দে ছন্দে এবং বিভক্তি চিনে কিভাবে সমাসকে খুব সহজেই মনে রাখা যায় এবং দ্বন্দ্ব, দ্বিগু এবং অব্যয়ীভাব সমাসে আমরা বিস্তারিত নিয়ম এবং তার উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সেই বিষয়গুলো বুঝেছ। তারপরেও বলি, যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই মতামত যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে আমাকে জানিয়ে দেবে এবং আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবারে অনুশীলনমূলক কাজ। তোমাদের আমি আজকে পাঠদান সম্পৃক্ততা রেখেই কিছু শব্দ দিয়েছি এখানে, হচ্ছে সমাস দিয়েছি। এই সমাসগুলো তোমরা নির্ণয় করবে। ব্যাস বাক্যসহ নির্ণয় করে অনুশীলন করার চেষ্টা করবে। আমি যেগুলো দিয়েছি পথে প্রান্তরে, অহিনুকুল, দম্পতি, হিতাহিত, সপ্তর্ষি, শতাব্দী, অমিল, উদ্বেল, প্রতিদিন, প্রতিচ্ছবি, উপকণ্ঠ, দুর্ভিক্ষ, নবরত্ন, পশুরি, তেপান্তর। তোমরা এগুলো অনুশীলন করবে এবং আমাকে সেই অনুশীলন কাজটি আমাকে পাঠিয়ে দিবে। আমি যেন বুঝতে পারি তোমরা সেই কাজগুলো করেছো এবং বুঝতে পেরেছো। এবার একটি হোমওয়ার্ক রয়েছে। দ্বন্দ্ব, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস থেকে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সংগ্রহ করবে এবং ব্রেস বাক্য সহ সমাস নির্ণয় করে আমাকে পাঠিয়ে দেবে। সহায়ক গ্রন্থ: ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। উচ্চতর বাংলা ব্যাকরণ রচনাশৈলী, ডক্টর গিয়াস শামীম, ডক্টর নাজমুল হক। উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনাশৈলী, অধ্যাপক নিরঞ্জন অধিকারী। আজকের পাঠদান সম্পৃক্ত তোমাদের যদি আরো বিস্তারিত জানবার থাকে তাহলে এই যে সহায়ক গ্রন্থগুলোর নাম বললাম সেই সহায়ক গ্রন্থগুলো তোমরা সংগ্রহ করবে এবং পড়বে। তাহলে আজকের পাঠদান সম্পৃক্ত আলোচনা এখানে শেষ করছি। আগামী ক্লাসে পড়ব সমাসের দ্বিতীয় অংশ। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। শেষ করবার আগে আরেকটি কথা বলে রাখি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো এবং সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।